রতন উচ্চ লাগে তো যা ওই তুই বলতে গেরবা এক কথা মামা বলেন, গল্পটা শুনি। আচ্ছা, গল্পটা হলো যে আব্বা যখন প্রথম চাকরি পেলেন, সেটা না, আব্বা যখন মানে চিটাগাঙে বাসাটা পেলেন, তখন আব্বা আমাদেরকে ফ্যামিলি সহ নিয়ে আসলেন। তার আগে আমরা গ্রামের বাড়ি চাঁদপুরেই ছিলাম। ওখান থেকে আব্বা নিয়ে আসলো আমাদেরকে, এবং এখানে এই যে পাশাপাশি এখানে দুইটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংগুলি এখন পরিত্যক্ত, এই জন্য কোথাও ভেঙে ফেলছে। এই বিল্ডিংয়ে ছিলাম, কিন্তু পরবর্তীতে উনি যখন মানে আরও পদোন্নতি হলো, তখন আব্বা ওই দিকে ডি টাইপের একটা বাসা ছিল, আমরা যেটার দিকে যাচ্ছি। তো এখানে আমার ছোটোবেলা কাটে, কারণ আমার অনেক বন্ধুবান্ধব ছিল। আমি তখন 5 বছর বয়সে এখানে, এবং আব্বা আমাকে মানে মা মারা যায় 5 বছর বয়সে। তখন আমি এদিকেরই প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, কিন্তু মাঝে মধ্যে আবার বাড়িতে গিয়ে প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলি করি, দুটোই একসাথে চলতেছে, দুটোই একসাথে চলে আর কি। তা তখনকার দিনে এত সমস্যা ছিল না। আমি চিটাং থেকে গেলাম, তো আমার দেশের বাড়িতে ওরা অ্যাকসেপ্ট করতো যে চিটাং থেকে আসছে, সো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তখন এইভাবে আসতাম। আলটিমেটলি আমি এখানে ক্লাস 7-এ পরে 8-এ যখন 71 সাল আমি এই বাসাতেই ছিলাম, এই যে আমরা সামনে বাসাটা। হ্যাঁ, 71 সালে যখন স্বাধীনতার যুদ্ধ হলো, এখানে আমার বাবা তখন এই ডি টাইপের, তখন আমার বোন আমার সাথে ছিল, আমার বড় ভাই, মেজো ভাই ছিল, বড় ভাই ছিল, আমরা সবাই মিলে এখানে এই বাসাতে ছিলাম। এবং ওই সময় পুরা 9 মাস আমরা এখানে। আচ্ছা, পুরা 9 মাস এখানে। তারপরে এখানে আমি একদিন ওই যে জেটিতে বা এখানে গোলাগুলি হলো, আমি একদিন না বলে বাবাকে আমি গেলাম দেখতে, এই জন্য বাবা আমাকে সাংঘাতিক একটা শাস্তি দিল যে কেন না বলে গেলাম, এরকম সিরিয়াস একটা ইয়ে। এবং এখানে ব্ল্যাক আউট চলতেছিল, এই জানলাগুলি সবগুলি আমরা কালো দিয়ে করছিলাম। এই যে এই বিল্ডিংটা, কোনটা? এই যে সোজা বিল্ডিংটা? হ্যাঁ, এই সোজা বিল্ডিংটাতে ছিলাম। এখন এইসব বিল্ডিং অ্যাবান্ডন হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে এদিকে দরজাগুলি নষ্ট, কিছু নষ্ট। এই যে বারান্দাটাতে, এই বারান্দাতে অনেক সময় আমরা আমার ফ্রেন্ড সহ, ওই যে ওই বিল্ডিংয়ে আমার একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, ওই ফ্রেন্ড সহ ওই 3তলা 4তলা একটা, 4তলা না 3তলা একটা ফ্রেন্ড ছিল, এদের সাথে মিলাই এদিকে আমরা। আপনারা কি এই নিচের ফ্লোরটা থাকতেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকতেও পারি। হ্যাঁ, চলেন, আমি ঢুকতেও পারি। এই বাসাটায় আপনারা থাকতেন? তো এখানেই আম্মা ছিল, আপনি ছিলেন, বড় মামা ছিল, মেজো মামা ছিল, পরবর্তী একেবারে 71 পর্যন্ত। তবে ওই যে আমার মা মারা গেছে, কিন্তু ওই যে যেই জায়গাটা আমি আগে দেখাই, হ্যাঁ, ওই বিল্ডিংয়ে। হ্যাঁ, ওই বিল্ডিংয়ে। এখন এটা অ্যাবান্ডন। এই যে এখানে আমার স্পষ্ট মনে আছে, এখানে আমি থাকতাম, আপা থাকতো, আমার ছোট তো। আম্মা এখানে থাকতো? হ্যাঁ, এই যে এখানে থাকতো। তখন আম্মার বয়স কত ছিল? বয়স কত হবে আমার? তো 7, আপনার 5? না, 5 তো মা মারা গেছে তখন। এখানে আমি যখন 9-এ পড়ি, 9-এ পড়ি, তাহলে কত হতে পারে মনে করো? 9-এ পড়ি, হয়তো 14-15। ওনার আমার 17 বছর বয়সে আমরা এখানে। তখন আমার বিয়ে হয়নি? না না, প্রশ্নই আসে না। আচ্ছা, তারপরে এদিকে থাকতো এই যে এই রুমটা, এই রুমটা থাকতো আব্বা আম্মা। এখানে নানু থাকতো? কোন আম্মা? আপনার সেকেন্ড মা এখানে থাকতো তো। কিন্তু মানে ইন থেকে বা মা, বুজ্জু আমাদের মা। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওরাও বেশি দিন টিকে নাই। আমার মানে ওটা একটা বিপর্যস্ত হলো। তারপরে আমার যে নতুন মা আসলো, শেষ হয় এখানে আনটিল মানে রিটায়ারমেন্ট, বিফোর রিটায়ারমেন্ট যখন বাড়ি করলো, এখানেই ছিল। হ্যাঁ, এই জায়গাটাতে ছিল তারা। এই জায়গাটাতে ছিল। তো এইখানে বেসিক্যালি রুনা আন্টি, জহির মামা, মনির মামা, ওনারা সবাই হয়েছে। হ্যাঁ, এবং এখানে আপনারা তখন ছিলেন না, আপনারা বিভিন্ন জায়গায় মুভ করছেন, আম্মার বিয়ে হয়ে গেছে। কিন্তু ইন্তেকা মামা, বুজ্জু মামা, নাজরিন আন্টি তারা তখন চাঁদপুরে? না, তারা চাঁদপুরে না, তারা হয়েছে ওখানে, ওই বাসায়। আর তারা কি এখানে থাকছে? এখানে থাকছে, আমাদের সাথে সাথেই ছিল, সবাই ছিল। তারপরে যেটা
তারপরে যেটা ছিল ওই যে ওটা ছিল সার্ভেন্ট কোয়ার্টার। হুম। হ্যাঁ, সার্ভেন্ট কোয়ার্টার আমার মনে আছে এখনো। আমরা এই যে লাউ, তারপরে কিছু কিছু জিনিস এগুলি আছে না বাগানের মতো, হ্যাঁ। এখানে আমরা এই ঢেঁড়স মেরস এগুলিও অনেক সময় করতাম শখের বসে। হ্যাঁ, আর এই যে ছিল পাকঘর, হুম। ওই যে বেসিন টেসিন এগুলি যাই আছে, পাকঘর ছিল। এটা এখন টোটালি অ্যাবান্ডন হয়ে আছে। আর এটা কি ছিল? এটাও ছিল একটা রুম। হুম। এই রুমটা ছিল মোস্ট প্রবাবলি আমার দুই ভাই আছে না, হ্যাঁ, ওই দুই ভাইয়ের। বড় মামা মেজো মামা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ। দেখতে পাইতেছো? তোমার দাদার বাসা ছিল এটা। এখানে বড় হয়েছে ওনারা, তোমার মতো বয়সে ওনারা এখানে ছিল। হ্যাঁ, আমার থেকে ছোট। আর এটা ছিল, এটা কোন জায়গাটা? এটা তো কেয়ারফুল, অন্ধকার আছে। এটা সিঁড়ির দিকে যাওয়ার একটা রাস্তা। সিঁড়ির দিকে যাওয়ার রাস্তা। সো বেসিক্যালি আরেকটা আছে টয়লেট। হুম ওই টয়লেটটা আছে, ওই সিস্টেম আছে। তখন সিস্টেম ছিল সিকোলা। হুম এটা তো দেখালাম পাকঘর। টয়লেট এটা আরেকটা রুম না? হ্যাঁ, এটা আরেকটা। এটা হলো সার্ভেন্ট রুম। সার্ভেন্ট রুম। এখানে আমার বড় চাচাও আয়সা থাকতো, থাকতো। মানে কি, এখানে পড়ালেখা করতো। পড়ালেখা করতে। এবং চাকরি জীবনে প্রথম চাকরি জীবন ফিরা এই যে তার মানে মিঠুর হ্যাঁ, বাবা এখানে ছিল। তার মানে এই রেলিং ধরে আপনি অনেক খেলছেন। হ্যাঁ, এগুলি আমার সব মুখস্থ ছিল কোনটা কোথায়। এটা আমার মুখস্থ ছিল কোনটা কোথায়। এখন দেখো এইটা মিনিমাম মনে করো যে 1400-1500 স্কোয়ার ফিট, আরো বেশি হবে। হ্যাঁ। সো আমি এই রুমটাই আমার মনে আছে, আমি থাকতাম আর আপা থাকতো। ফর মাই ভেরি ওন ইন্টারেস্ট, দিস ইজ ওয়ার আম্মা থাকতো, হ্যাঁ, আমার মা থাকতো। রাইট। এটা তো আমার ইভারেও দেখানো লাগবে, আপুরও দেখানো লাগবে। এটা আমরা এই জীবনে দেখবো কোনোদিন চিন্তা করিনি। এই কিন্তু এটা গল্প শুনছি অনেক। ওই কলোনির মাঠে খেলতো। এবং তোমার আম্মা হুম আর আমরা ছিলাম পিটাপিটি, এই যে 2 বছরে। হুম কিন্তু আমি ছেলে হওয়ার কারণে হুম মনে করো যে বড় বোন আর ছোট ভাই এরকম একটা ইয়ে ছিল। বুঝছি। আর আমার খুব আদর করতো। আমি বড় ভাইদের কাছে তো তেমন একটা ইয়ে না, কিন্তু আমাকে যে আদর করতো এটা তো আমি টের পাইছি সবসময়। এবং আমার বিরুদ্ধে নালিশও ছিল। নালিশ তো ছিল না তা না। হ্যাঁ, কাছাকাছি বয়স হওয়ার কারণে আমার আর আমার বোনের যে অবস্থা, আপু আর আমি। মেবি তোমার এই প্রাত্যহিক ঘটনাগুলি তো আর জানি না, ডেইলি বেসিস। বাট এইজ ডিফারেন্সে যেই ইয়েটা এরকম সেম আপনাদের ছিল। তাহলে এইখানে মোটামুটি এখন আর কেউ থাকে না। এখন না, এখন এটা পুরো অ্যাবান্ডন। এগুলি পুরানো বিল্ডিংগুলি মোটামুটি অ্যাবান্ডন। এই যে আমার, আসো একটু ঘুরে দেখাই। হ্যাঁ, শিওর। এই যে আমার আরেক ফ্রেন্ড ছিল, এখন নরসিংদীতে থাকে। হ্যাঁ, এই যে ক1 ভবন। ক1 ভবন 1 থেকে 8। Very glad to see this. Very glad to see this. এই যে সরব। সো বেসিক্যালি আমার আম্মা সে এখানেই বড় হয়েছেন। থ্যাঙ্কফুল টু সাজু মামা যে আমরা আজকে এখানে আসছি এবং এটা দেখলাম। ফ্রেন্ড থাকতো। আমরা যখনই এই যে স্বাধীনতার সময় আমাদের করার কিছু নাই তো, এখানে তাস খেলা, মানে ওই যে সিগারেটের প্যাকেটের, তাস, তারপরে মার্বেল খেলা, যা কিছু আছে এখানেই ঘটতো আর কি। সিঁড়ির ভিতরে আমরা এগুলি করতাম। এই বিল্ডিংও অ্যাবান্ডন। তাহলে এগুলো কিছু করে না কেন আমি জানি না। থেকে 50-52 বছর আগে। হ্যাঁ, না, এগুলি করবে। আমি নতুন সাইডটা দেখাও পর, ওইগুলো গ্র্যাজুয়ালি ধরবে হয়তো বা। ধরতে হবে তো। এটা এইভাবে ফেলিয়ে রেখে লাভ নাই। আর ঝুঁকিপূর্ণ তো বিল্ডিংগুলো এখন থাকার জন্য। আচ্ছা, এখন যেটা দেখাবো, যে তুমি জানো যে আমার বড় ভাই স্কাউটিং করতো। ইয়েস, আমিও করতাম। হ্যাঁ, তুমি করতো। তো আমার বড় ভাই একটা ভাইটাল পজিশনে ছিল স্কাউটিং এ। এই মানে বাংলাদেশ ব্যাংক স্কাউটিং এ স্বাধীনতার পরে সেই স্টেট ব্যাংক কলোনি স্কাউট গ্রুপ এখানে যেমন ওনারা মিটিং টিটিং করতো, সব কিছু করতো। ওদের ক্যাম্প ফায়ার যা কিছু আছে এখানে করতো। পরবর্তীতে এগুলি বিভিন্ন স্কুলে ওনারা দেখাইতো বা ইয়ে করতো। এবং বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউটটা ছিল খুবই প্রসিদ্ধ, কারণ এটা সাবসিডাইজড বাই বাংলাদেশ ব্যাংক।
হুম তারপরে সাবসিডাইজ বাই কমিউনিটি। হুম দাদা ভালো বলতে পারবে যে এটা কি, এটা ম্যানেজমেন্ট ইয়েগুলি কী ছিল। রাইট। তো এটা ছিল পরবর্তীতে, এরকম ছিল না কিন্তু এটা পরবর্তীতে হয়েছে। তুমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, হুম এটা ওরকম ডিলাপেটেড কিছু না। হ্যাঁ জি। ওকে, এটা গেল। এইটাতে আমার পদচারণা খুব কম, আমার বড় ভাইয়েরই পদচারণা। এবং উনি ভালো মতোই করছেন। হ্যাঁ উনি ভালো মতো, উনি স্পোর্টসম্যান ছিলেন এক কথায়। হুম উনি আজকে যেটা দেখলা ওনার অসুস্থতা, কিন্তু উনি এককালে স্পোর্টসম্যান, হাফ প্যান্ট পরা র্যাকেট খেলতো, Right. হ্যাঁ ব্যাডমিন্টন খেলতো। তারপরে আরও অনেক কিছুই ছিল ওনার গুণাবলী আর কি। আর আমি ছিলাম ওই যে স্বাধীনতার পরে তো আমার যেই বয়স, হুম। আমি না এধার না ওধার, মানে না ঘরকা না ঘাটকা, এরকম একটা হ্যাঁ, অবস্থায় ছিলাম আর কি। তারপরে আল্লাহর রহমতে যতটুকু আগানো দিতে গেছে, এই যে এগুলি কিন্তু আমাদের ওই সময় ছিল না, এগুলি পরবর্তীতে হয়েছে। মডার্ন বিল্ডিং। হ্যাঁ মডার্ন বিল্ডিং, এগুলি পরবর্তীতে হয়েছে, স্বাধীনতার পরে হয়েছে। আর বাম পাশেরটা স্বাধীনতার আগে। আগে। সো বেসিক্যালি এই সেই কলোনি যেখানে আমি প্রচুর গল্প শুনছি যে কলোনির লোকজন আসতো, খেলতেন আপনারা, কলোনির পরিবেশ অনেক সুন্দর ছিল, হ্যাঁ। এটা কেউ বিশ্বাসই করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর হওয়ার কারণে এই কলোনিতে থাকা গেছে এবং যে পরিবেশে আমরা বড় হয়েছি সেটা চিন্তাই করা যায় না, এগুলো আমি শুনতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো এই যে এই বিল্ডিংগুলি কিন্তু তখনকার দিনে একদম তকতকে বিল্ডিং। তকতকে বিল্ডিং ছিল, এবং তখনকার এই স্টাইলই এখন দেখলে তোমার অনেক আর্কিটেকচাররা অনেক ভালো ভালো বিল্ডিং করে, কিন্তু এটা তখনকার জন্য একটা বাংলাদেশ ব্যাংকের চাকরি এবং তাদের বাসস্থান, এটা একটা হাইলি একটা প্রিভিলেজ এবং সফিস্টিকেটেড ব্যাপার ছিল। চমৎকার ব্যাপার ছিল। এখন এই মসজিদটা ছিল একটা টিনের মসজিদ ওই সময়, আমি যখন নামাজ পড়তাম 5 ওয়াক্ত, হ্যাঁ আমি ওই বাসা থেকে খড়ম পায়ে দিয়ে আসতাম, মানে স্যান্ডেল। বাই দ্য ওয়ে, যখন আমরা বলতেছি ইউ আর টকিং অ্যাবাউট স্ট্রাকচার, ক্যান ইউ জাস্ট গিভ এ লিটল বিট অফ ইউর ইন্ট্রোডাকশন অ্যাজ এ ইঞ্জিনিয়ার, হোয়াট ইউ আর? ওকে ওয়েল, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস করার পর বিদেশে যাই, সেটা হলো সোভিয়েত ইউনিয়ন। তখনকার দিনে সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন এটাকে সেন্ট পিটার্সবার্গ বলে। এবং সোভিয়েত ইউনিয়নের যে এটা লেনিনগ্রাদ একটা শহরে আমি পড়ালেখা করি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উপর আমি। অল সেলফ ফাইন্যান্সড? দিস ইজ এ স্কলারশিপ, ফুল স্কলারশিপ, বাংলাদেশ গভর্নমেন্ট। রিসাইডিং, বুকস, লাইব্রেরি, এভরিথিং ফ্রি। তো কেন এই স্কলারশিপটা আপনি পাইলেন? Oh, it was another Big story. Very short. My friend, one of my friend, he came to me. Oh, you have score in your intermediate. You can apply for this. Then I saw, oh, this is nice. If I get this scholarship, that will be very. So nice. you applied, you got the scholarship, এবং আপনি সোভিয়েত ইউনিয়নে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলেন। রাইট। তো সিভিল না, প্রথমে আমি ইলেকট্রিক্যালে যাই, কারণ ওখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্কলারশিপ দিচ্ছিল না। পরে টিচারের সাথে কথা বলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন। আমি ওদের মিনিস্ট্রির সাথে কথা বলছি, আমার এক বড় ভাই বলছে যে তোমার এটা আমি নিয়ে যাই, কারণ আমরা মিনিস্ট্রির থ্রুতে গেছি, বাংলাদেশের মিনিস্ট্রি। এবং সোভিয়েত সরকার এই বৃত্তিগুলি দিচ্ছে স্বাধীনতার পরে বাংলাদেশের রিকনস্ট্রাকশনের জন্য এই ইঞ্জিনিয়ারগুলি দরকার হবে, বিশেষ করে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এদেরকে দিয়ে, এবং ফিজিক্স, এই সমস্ত। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল একটু মানে আর কি, মানে প্রোফাইল, লো প্রোফাইল, লিটল বিট। কিন্তু আমি চিন্তা করলাম দেশে ফিরলে আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কাজ বেশি। তখন আমি অনেক চিন্তা করে আমি মিনিস্ট্রিতে যোগাযোগ করলাম, আমার বড় ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললেন। সো আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পড়লেন, পরে বাংলাদেশে ব্যাক করলেন, তারপরে আপনি তারপরে নেক্সট। ওকে, বাংলাদেশে আসার পর আমি কনসাল্টিং কোম্পানিতে জয়েন করি, সেখানে মেনলি ডিজাইন, মানে বিল্ডিং, তারপর বিভিন্ন কিছু ডিজাইন। এটা ছিল শহীদুল্লাহ অ্যাসোসিয়েট বলে একটা কোম্পানি, যে বাংলাদেশে আপনারা হয়তো অনেকে চিনবেন, আমি যারা ভিউয়ার তাদের জন্য বলছি আর কি। তো ওনার আন্ডারে কিন্তু আমি হাতে কলমে অনেক কাজ শিখছি। মানে এটা হচ্ছে পাওয়ার স্টেশন, এবং এটা একটা পাওয়ার স্টেশন, ঘোড়াশাল পাওয়ার স্টেশন, এটা 0 থেকে কমিশনিং পর্যন্ত, এবং এরশাদ সাহেব এটা উদ্বোধন করছে ওই টাইমে। এটা ছিল 85, 86, 87 দিকে। রাইট। হ্যাঁ। সো ওই প্রজেক্ট করার পরে দেন ওয়্যার ইউ ওয়েন্ট? হ্যাঁ, তারপর আমি চিন্তা করলাম যে হিউজ একটা প্রজেক্ট করছি, যেটা মানে বাংলাদেশের নাম করা একটা 210 মেগাওয়াট ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন। তারপর আমি চিন্তা করলাম
আই নিড টু মুভ টু মানে ডিজাইন, তখন আমি ওয়াটার সাপ্লাই একটা কোম্পানি আকুয়া কনসালটেন্ট বলে, তারা নেদারল্যান্ডে ডিএসবি বলে একটা কোম্পানি আছে, ওরা বাংলাদেশে ওয়াটার সাপ্লাইয়ের উপর কাজ করবে 18টা ডিস্ট্রিক্টের মধ্যে, মানে 18 ডিস্ট্রিক্ট টাউন ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, ওরা যেটা বললো আর কি। এবং আমরা দেখলাম যে ওইটাই আর কি, এটা হলো একটা মানে গ্র্যান্ড প্রজেক্ট নেদারল্যান্ড গভর্নমেন্টের। সেই গ্র্যান্ড প্রজেক্টে আমি জয়েন করলাম অ্যাজ এ ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ার, এবং ফরেনার আমাকেই লাইক করলো বেশি, বিকজ আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স ইন পাওয়ার স্টেশন, আই হ্যাভ এ গুড একাডেমিক ক্যারিয়ার ইন আউটসাইড। সো ওইটাতে আমি জয়েন করলাম। আমার 18টা ডিস্ট্রিক্টের মধ্যে 11টা ডিস্ট্রিক্ট আমি যখন ডিজাইন করলাম, তার মধ্যে আছে মানিকগঞ্জ, মাগুরা, শরীয়তপুর, দেন ঠাকুরগাঁ, নীলফামারী, পঞ্চগড়, এরকম করে 11টার মতো ডিস্ট্রিক্ট টাউন ছিল আর কি। তখন আমি প্রিলিমিনারি ডিজাইন করার পর আমি আবার স্কলারশিপ পেলাম নেদারল্যান্ডে ওয়াটার সাপ্লাইয়ের উপর, বিকজ আমার আগের ইয়েটা ছিল স্ট্রাকচারাল, আর এখন আমি দেখলাম যে ওয়াটার সাপ্লাই ইজ এ ফিউচার। দেন আমি ইমিডিয়েটলি এটা লুফে নিলাম, এবং দ্যাট ইজ অলসো ফ্রি অফ কস্ট। সো নেদারল্যান্ডে আপনি এটা আপনি কি মাস্টার্স করতে গেলেন? হ্যাঁ, এটা আমি মাস্টার্স করতে গেলাম। সো নেদারল্যান্ড থেকে আপনি ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশনের উপরে মাস্টার্স করলেন। ইভেন রাশিয়ার যেটা, সেটাও মাস্টার্স ছিল, কিন্তু দ্যাট ওয়াজ ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স, বাট ওয়াটার সাপ্লাই মাস্টার্স দ্যাট ইজ ফ্রম নেদারল্যান্ড। নেদারল্যান্ডে এই শহরটার নাম হলো ডেলফট বিখ্যাত এই সমস্ত এডুকেশন। আচ্ছা, দেন ইউ কেম ব্যাক। এখন আমাকে বলেন, আপনি মাঝখান দিয়ে আফগানিস্তান গেলেন, ওটা কি ছিল? তারপরে আমি দেশে ফেরার পর আমি ওয়াটার সাপ্লাই প্রজেক্টেই কাজ করছি। ঢাকা শহরে বড় বড় প্রজেক্ট, ড্যানিডার বিশাল প্রজেক্ট এই নোয়াখালী বেল্টে, তারপরে খুলনা ওয়াটার সাপ্লাই, এগুলি বিভিন্ন। তো চিটাগাং ওয়াটার সাপ্লাই ফুল ডিজাইন করা, এখন যে ঢাকার পুরো ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের ডিজাইন হচ্ছে সেইটা, প্লাস খুলনাতে, খুলনার কি প্রজেক্ট ছিল এটা? ওইটা খুলনা ওয়াটার সাপ্লাই। এগুলো সবগুলোতে আপনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে ইনভলভড অ্যাজ এ ডিজাইনার। আচ্ছা, তারপরে হলো কি আমি আফগানিস্তান গেলাম। কি আমি যখন চিটাগাংয়ের ডিজাইন, চিটাগাং কর্ণফুলী ওয়াটার সাপ্লাই ছিল, সেটা ডিজাইন যখন ফিনিশ করলাম, তখন আমি আবার অফার পেলাম যে আমি আফগানিস্তানে একটা অফার ছিল। তো ইট ইজ ইউএন এর আন্ডারে, আফগানিস্তান ওয়ারের পরে। এটা আমেরিকানরা তখন, হ্যাঁ, আফগানিস্তান ওয়ারের পরে আমেরিকানরা কন্ট্রোল করতেছে। তখন লট অফ ডোনেশন, লট অফ প্রজেক্ট। সো হাউ লং ওয়াজ দ্যাট প্রজেক্ট? 1.5 year। এই প্রজেক্টের ব্যক্তি কি ছিল? কোন কোন শহরে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট ছিল? 3টা শহর। একটা হলো মাজারি শরীফ, একটা হলো হেরাত, আর একটা হলো এটাকে বলে, এটা ছিল খুবই দুর্যোগপূর্ণ একটা এলাকা, সেটার নাম আমি এখন জাস্ট ফর এ মোমেন্ট আমি পরে বলছি তোমাকে। এটা কুন্দুজ। হ্যাঁ, কুন্দুজ। এইগুলোর সব ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্টের ডিজাইনের কাজে আপনি ইনভলভ ছিলেন? তাহলে এটা ছিল অপারেশন এন্ড মেইনটেনেন্স। কারণ আমি ডিজাইন অলরেডি করছি, আই নো হোয়াট ইজ ডিজাইন। আমার অপারেশন এন্ড মেইনটেনেন্স হয়নি এখন। অতএব আমি এটাতে ইন্টারেস্টেড ছিলাম যে আমি আফগানিস্তানের মতো যেখানে যুদ্ধ হয়েছে, এটার অপারেশন মেইনটেনেন্স, কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়তো নষ্ট করে চলে গেছে বা এগুলিকে আবার পুনর্জাগরণ কীভাবে করা যায়, সেটার আমি 1.5 বছর ইম্পোর্ট দিছি। এবং দিস ইজ এ কনসালটেন্সি। এটার ছিল স্ম্যাক ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়ান কোম্পানি, রাইট? তো ওদের মারফতে অ্যাজ এ এক্সপার্ট। না, কারেন্টলি আপনি কোথায় জব করতেছেন? কারেন্টলি আমি যেটা করতেছি সেটা হলো যে ঢাকা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট বলে এটাকে অনেকে গন্ধপুর প্রজেক্ট বলে, অনেকে ঢাকা এনভায়রনমেন্টাল সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই। কত টাকার প্রজেক্ট এটা? এটা $1.1 বিলিয়ন প্রজেক্ট, এবং দিস ইজ ফর নেক্সট 80 years ঢাকা শহরের ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট। 80 ঠিক না, 50 years ডিজাইন আর হরাইজন হলো মানে এটার পানির এটা হবে 2030 পর্যন্ত আপাতত। তারপরে আরেকটা ফেজ এটার সাথে যোগ হবে, তখন ইট উইল গো ফার্দার 35। সো ভেরি ব্রিফলি, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট আপনি ঢাকা শহরের চারিদিকে ছড়াই দিবেন। কোন নদীর পানি নিচ্ছেন, কোন দিক দিয়ে টানাল নিচ্ছেন, কোথায় ট্রিটমেন্ট হবে, খুব কুইকলি। আচ্ছা, এখন হলো যে পানি নিব আমরা সারফেস ওয়াটার, যেহেতু এটা হলো মেঘনা নদী থেকে, নারায়ণগঞ্জের এটাকে বলে গন্ধপুর প্রজেক্ট। তো এটাকে নারায়ণগঞ্জের চণ্ডী আর কি চণ্ডী, হ্যাঁ। তো এটাকে ওখান থেকে আমরা পানি নিব, ওখান থেকে 22 কিলোমিটার দূরে শীতলক্ষার পরে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে। এবং শীতল হয়ে গেছে অলরেডি, 98%। এবং র ওয়াটার, কানেক্টিং র ওয়াটার হবে ওখানে 22 কিলোমিটার। এবং র ওয়াটারের যে পাইপ আসবে, এটা টুইন পাইপ, 2টা পাইপ, এবং একটা ডায়া হলো 1.6 মিটার। তো এই 1.6 মিটার এই যে মানুষের বিভিন্ন প্রাইভেট ল্যান্ডের ভিতর দিয়ে আসবে, এইটার ল্যান্ড অ্যাকুইজিশন ছিল খুবই টাফ।
সো আপনি এগুলো ডিজাইন নিয়ে কাজ করছেন। আমি ডিজাইন এই কতগুলো লোককে ক্যাটার করবে আনুমানিক, কত মিলিয়ন পিপল? 4 মিলিয়ন পিপল। 4 মিলিয়ন পিপলকে এই ওয়াটার সাপ্লাই সাপ্লাই প্রজেক্ট উইল ক্যাটারিং। এবং আমি আরেকটু মেনশন করি, চিটাগংয়ের এবং খুলনার যে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট ছিল, স্পেশালি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, সেটাতে অলসো হি ওয়ার্কড। পার্বত্য চট্টগ্রামে পানি সাপ্লাই করা, পার্বত্য চট্টগ্রাম না, মেইন শহরেরটা। আর খুলনাটার ব্যক্তি ছিল কোথায় কোথায়? মেইন সিটি, কিন্তু সারফেস ওয়াটার খুলনার মধুমতি নদী থেকে আনা, আর চিটাগাংয়ের কর্ণফুলী নদী থেকে আনা। সো আই ক্যান কনক্লুড ইন ওয়ান নোট, দ্যাট ইজ বাংলাদেশের মানুষ, স্পেশালি এই খুলনা, চিটাগং এবং ঢাকার মানুষ সামনের 50 বছর স্বাস্থ্যসম্মত পানি পাবে কি পাবে না, তার যেই ক্রিটিক্যাল প্রজেক্ট, সেই প্রজেক্টের অ্যাজ এ ডিজাইনার ইউ হ্যাভ ওয়ার্কড। Yes, now in Dhaka project, after finishing the design, I am involved in construction supervision because this is a big project and I have... And under which organization you are working? WASA, Dhaka WASA. Dhaka WASA. And funded by ADB. But you are not employee of Dhaka WASA, you are employee of? I am an employee of Mott MacDonald. Mott MacDonald is a consultant. A British company, and they hired me directly. Got your point. So that's his career in a nutshell, because উনি যেহেতু স্ট্রাকচার নিয়ে কথা বলতেছে, জাস্ট টু প্রোভাইড ইউ এ কনটেক্সট হু ইজ টকিং অ্যাবাউট স্ট্রাকচার। আমরা কন্টিনিউ করি। ওকে, তো এটা ছিল একটা টিনের ঘরে মসজিদ, এবং সেই মসজিদে আমি নামাজ পড়ি। আমি তখন জাস্ট ক্লাস 9-এ। এখন এখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কারণ হচ্ছে যে দেশে যুদ্ধ চলছে এবং এটার জন্য সবাই দোয়া করতেছে, কিন্তু মানে আমার তো আর কিছু করার নাই, আমি মুক্তিযুদ্ধও যেতে পারছি না বয়সের কারণে। আরেকদিকে হলো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করলাম, মানে দেশের জন্য আর কি। তখন এই ধরনের ছিল আমাদের দেশের প্রতি ভালোবাসা। তারপরে দেশের প্রতি ভালোবাসা হলো যে আমি যদিও রাশিয়া গেছি, অনেকেই রাশিয়া ছেড়ে অন্যান্য বিদেশে গেছে, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কিন্তু আমি দেশে ফিরি। এর কারণ হলো যে আমাকে কন্ট্রিবিউট করতে হবে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট এই স্কলারশিপকে অনেক আশা নিয়ে যে এই ছেলেরা ফিরবে, আমাদের মানে এখনও মানে ডেভেলপিং ইয়েতে আছে, ফেজে আছে, অতএব এরা কন্ট্রিবিউট করবে, এই জন্যই দেশে আসা। তারপরে দেশ ছেড়ে আমি আর তেমন যাইনি, বিভিন্ন দেশে ঘোরাফেরা করছি। এর মধ্যে আবার যখন আমি নেদারল্যান্ডে পড়তাম, কয়েকটা ইউরোপিয়ান দেশ ঘুরছি আশেপাশে, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, তারপর এইসব জায়গায়। রাশিয়া থাকতে অনেক রাশিয়ার আশেপাশের দেশ ঘুরছি। তারপরে এদিকে যখন আসি, জেনিডা থাকতে আমি যেমন ফিলিপাইন গেছি, শ্রীলঙ্কা গেছি, ইন্ডিয়া গেছি, তার এইসব দেশও আমি মোটামুটি কভার করছি আর কি। বাট অলওয়েজ I tried my professional things to be intact and contributed in Bangladesh. So দুবেলা বাঙালির আজকের এই স্পেশাল এপিসোডে আমরা আসলে চিটাগাং শহরের এই যে বাংলাদেশ ব্যাংক কলোনি, যেখানে আমার মা প্লাস আমি যে মামার এতক্ষণ ধরে ইন্টারভিউ নিলাম, ওনারা, আমার বড় মামা এবং যার নাতি, ছোট তার ছেলে, হু উইল বি দ্য ফিউচার। এতক্ষণ আপনাকে দেখালাম যে যারা 71, পোস্ট 71, স্কলারশিপ, ডেভেলপিং বাংলাদেশ, ওয়াটার প্রজেক্ট, অ্যান্ড দিস ইজ দ্য ফিউচার ফর দ্যাট দে আর ডুইং অল দিস। অ্যাবসলিউটলি। সো আজকের এই এপিসোডে এখানেই আমরা শেষ করব। ইটস এ ভেরি স্পেশাল অ্যান্ড ভেরি ক্লোজ টু মাই হার্ট এপিসোড। Maybe not very interesting, maybe interesting, but something that I really cherish, something is very close to me. So on that note, দুবেলা বাঙালির আজকের এই স্পেশাল এপিসোডে এখানেই। আমরা অন্য একটা এপিসোডে আরেকটা ইন্টারেস্টিং কিছু আপনাদেরকে দেখাবো। On that note, bye bye.